जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। বলিউডের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ছাড়া ইন্ডাস্ট্রির গল্প অসম্পূর্ণ। তেমন একটি নাম হলো মেহমুদ আলী, যিনি আমাদের কাছে পরিচিত কমেডির রাজা মেহমুদ নামক। पृथ्वी का चांद हो या आफताब हो, और तुम हड्डी में कबाब हो। কিন্তু এই কমেডি কিং মেহমুদের জীবন ছিল সিনেমার থেকেও বেশি রঙিন। তার জীবন সংগ্রামের একটি পর্যায়ে তিনি বাড়ি বাড়ি ডিম বিক্রি করতেন, লোকাল ট্রেনে বিক্রি করেছেন বাচ্চাদের ট্রফিও, করেছেন ড্রাইভারি। আবার মীনা কুমারীর মতো এক বিখ্যাত অভিনেত্রীকে শিখিয়েছিলেন টেবিল টেনিস খেলা। আবার অপরদিকে যিনি রাজেশ খান্নার মতো একটি জনপ্রিয় সুপারস্টারকে মেরেছিলেন একটা জবরদস্ত থাপ্পড়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানবো সেই কিংবদন্তি অভিনেতার জীবনের নানা অজানা গল্প। তাই বন্ধুরা সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অজানা বলিউডের এই জনপ্রিয় অভিনেতার নানা অজানা কাহিনী। মেহমুদ, যার জন্ম 1932 সালে 29শে সেপ্টেম্বর হয়েছিল। 8 ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন এই মেহমুদ। তার এক বোন মিনু মমতাজ ছিলেন বলিউডের আরেকটি জনপ্রিয় অভিনেত্রী। 9 বছর বয়সে প্রথম শিশু শিল্পী হিসেবে তিনি বলিউডে অভিনয় করেছিলেন। সেই ছবিটির নাম ছিল কিসমত। একজন শিশু শিল্পী হিসেবে তার অভিনয় যাত্রা শুরু, তবে তার শিশু শিল্পী হওয়ার পুরো কৃতিত্ব ছিল বলিউডের দাদামণি অশোক কুমারের। তার সিনেমা কিসমতের তিনি শুটিং করছিলেন এবং এই সিনেমায় একটি শিশু শিল্পীর প্রয়োজন ছিল। মেহমুদ তখন শুটিং স্পটের কাছেই খেলা করছিল এবং অনেক বাচ্চাদের সাথে দুষ্টুমি করছিল। সেই মুহূর্তে তিনি অশোক কুমারের চোখে পড়েন। অশোক কুমার মেহমুদকে একটি শুটিং এ রোল দেওয়ার জন্য তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেন। তবে বাচ্চা মেহমুদের শুটিং এর লাইটস থেকে এতটাই বিরক্ত হয়েছিলেন যে তিনি অভিনয় ছেড়ে দিয়েছিলেন। মেহমুদের বাবা মমতাজ আলী মদ্যপানে আসক্ত ছিলেন। সংসারের পুরো দায়িত্ব চলে আসে তারই ওপর। অর্থ উপার্জনের জন্য তাকে টিনে পিপারমেন্ট বিক্রি করতে হয়েছিল। এমনকি তিনি বাড়ি বাড়ি গিয়ে ডিমও বিক্রি করতেন। এমনকি তিনি একসময় রাজকুমার সন্তোষীর বাবা অর্থাৎ পিএল সন্তোষীর ড্রাইভার হিসেবেও কাজ করেছিলেন এবং সেখানে তিনি 75 টাকা মাসিক বেতন পেতেন। এবং পরবর্তীকালে তিনি একসময় বিখ্যাত অভিনেত্রী মীনা কুমারীকে টেবিল টেনিস খেলাও শিখিয়েছিলেন এবং পরবর্তীকালে তার বোনকেই বিয়ে করেন সুসাইডের হুমকি দিয়ে। কিন্তু এই মেহমুদ বলিউডে হঠাৎ করে একদিনে প্রতিষ্ঠা পাননি। কিভাবে জুনিয়র আর্টিস্টের রোল পেয়েছিলেন জানেন? তিনি তখন মেহমুদ আলী, কমেডিয়ান মেহমুদ নন। একবার মধুবালার বিপরীতে এক জুনিয়র আর্টিস্ট তার ডায়লগ সঠিকভাবে বলতে পারছিলেন না, বারবার রিটেক নিচ্ছিলেন। বহু রিটেক হয়ে যাওয়ার পরেও মেহমুদ বলে ওঠেন, আমি এই ডায়লগ তো একটি টেকেই দিয়ে দেবো। তাকে সুযোগ দেওয়া হয় এবং তিনি সক্ষমভাবে সেই ডায়লগটি বলে দেখান এবং যার জন্য তিনি চান্স পান সেই রোলটির জন্য এবং তিনি সেই ভূমিকাতে অভিনয় করেন। অভিনয় করার জন্য তাকে তখন 300 টাকা দেওয়া হয়, যা তার চাকরি করে 4 মাসের বেতন ছিল। তিনি সিদ্ধান্ত নেন বলিউডে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করা। তিনি পিয়াসা, সমাধি, সিআইডি, দো বিঘা জমিনের মতো বহু সিনেমায় জুনিয়র আর্টিস্ট হিসেবে অভিনয় করেন এবং ধীরে ধীরে 300-র বেশি সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে নিজের সুখ এবং দুঃখ পর্দায় তুলে ধরেন এবং পরিচিতি পান কমেডি কিং হিসেবে। কিন্তু দর্শক আজও তাকে বিশেষ করে মনে রাখে পরশনের মতো একটি বিখ্যাত ছবির জন্য। মেহমুদ ছিলেন ইন্ডাস্ট্রির সেই বিরলতম শিল্পীদের মধ্যে একজন, যার প্রতিভায় তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন। তিনি ছিলেন একমাত্র এমন কৌতুক অভিনেতা যার চলচ্চিত্রের পোস্টারে তার ছবিও নায়কের সাথে প্রকাশ করা হতো। একসময় মেহমুদ এতটা জনপ্রিয় হয়ে গেছিলেন যে দর্শকরা সিনেমার নায়কের থেকে তাকে দেখা বেশি পছন্দ করতেন এবং তার জন্যই হলে যেতেন। পরিচালক এবং প্রযোজকরা জানতেন যদি সিনেমা হিট করাতেই হয় তবে মেহমুদকে সিনেমায় নিতেই হবে। এমন অনেক সময় গেছে যে মেহমুদ নায়কের থেকে বেশি পারিশ্রমিক দিতেন। 4 দশক ধরে মেহমুদ 300টির বেশি সিনেমায় কাজ করেছিলেন। তার উপর গান রাখা হতো, কারণ পরিচালকরা জানতেন যে সিনেমা হিট করার জন্য মেহমুদকে সিনেমায় রাখা এবং তার সাথে তার সঠিক ব্যবহার করা এবং তার প্রচার করা কতটা জরুরি। এই কারণেই অনেক নায়ক তার সঙ্গে সিনেমা করতে ইনসিকিউর ফিল করতেন, কেননা প্রদীপের তলায় সবই তো অন্ধকার। তার সময় তিনি সুপারস্টারদের মতোই আবার বেশিরভাগ ক্ষেত্রেই তাদের থেকে বেশি জনপ্রিয় ছিলেন। মেহমুদ একটা সময় লিড অ্যাক্টর থেকেও বেশি পারিশ্রমিক দিতেন। 1962 সালে নির্মিত আরতি সিনেমার জন্য তার একটি বিশেষ চরিত্র তৈরি করা হয়েছিল। সেই সময় মেহমুদ 14 দিনের শুটিং এর জন্য 7.5 লাখ টাকা চার্জ করেছিলেন, যা সেই সময়ের পরিপ্রেক্ষিতে ছিল একটি বিশাল পরিমাণ অর্থ। মেহমুদ সম্পর্কে একটি জনপ্রিয় তথ্য হলো তিনি কখনোই তার চরিত্রের রিহার্সাল করতেন না। বলতেন, আমি অভিনয় করি টাকা উপার্জন করার জন্য নয়, অভিনয় আমার প্যাশন, আমার জীবন। তিনি বলতেন, বিনা অভিনয় ছাড়া আমি বাঁচতে পারি,
তবে আমি জানি না সেটা সত্যিই বেঁচে আছে কিনা। ভাবুন, অভিনয়ের প্রতি কিরকম প্যাশন না থাকলে এইসব কথা ভাবা যায়। অভিনয়ের প্রতি তার প্যাশন বোঝা যায় তিনি তার মেকআপের উপকরণ নিয়ে তার শোয়ার বালিশের পাশেই রেখে শুতেন। তিনি মেকআপের গন্ধেই অভ্যস্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুবার বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী মীনা কুমারীর বোন মধু। 1953 সালে তিনি বিয়ে করেন। অবশ্য সেই বিয়ে বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। 1967 সালে তাদের ভেতরে ডিভোর্স হয়ে যায়। নিজের প্রথম স্ত্রী এবং বিখ্যাত অভিনেত্রী মীনা কুমারীর থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পর তিনি ট্রেসি আলীকে বিবাহ করেন। হ্যাঁ, ফেমাস সিঙ্গার লাকি আলী তারই পুত্র। অবশ্য সেই বিবাহ বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। আপনি জেনে অবাক হবেন যে বলিউডের অন্যতম লেজেন্ড অমিতাভ বচ্চন বলিউডের প্রতিষ্ঠা পেয়েছিলেন তারই হাত ধরে। মাহমুদের এক ভাই আনোয়ারের সুপারিশেই বোম্বে টু গোয়ায় লিড রোল পেয়েছিলেন অমিতাভ, যার প্রযোজক ছিলেন স্বয়ং মাহমুদ। ভালোবেসে তিনি অমিতাভকে ডাকতেন খতরনাক শয়তান। একজন অভিনেতা হিসেবে তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল 1994 সালে রাজকুমার সন্তোষীন পরিচিত সালমান এবং আমির খান পরিচালিত আন্দাজ আপনা আপনা ছড়িতে। অভিনেতা, পরিচালক এবং কৌতুক অভিনেতা, গায়ক তথা প্রযোজক ছিলেন এই মাহমুদ। কিন্তু তারও এই বর্ণময় জীবনেও ছিল কন্ট্রোভার্সির ছোঁয়া। 1953 সালে মুক্তিপ্রাপ্ত হাওড়া বীচ চলচ্চিত্রে তিনি তার বোন মিনু মমতাজের বিপরীত চরিত্রে অর্থাৎ প্রেমিক প্রেমিকার ভূমিকায় অভিনয় করেন। তখনকার সময় যেটি বলিউডে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। পরে তা অবশ্য আবার সময়ের সাথেই শান্ত হয়ে যায়। আর তার দ্বিতীয় বড় কন্ট্রোভার্সি ছিল তার মৃত্যুর সময় তার শেষ ইচ্ছা যেন তাকে কবর না দিয়ে দাহ করা হয়। এই ইচ্ছা তার ব্যক্তিগত জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। অনেক বোঝানোর পরে তিনি তার সেই ইচ্ছা থেকেই সরে আসেন। অবশেষে 2004 সালের 23শে জুলাই বলিউডের এই বিখ্যাত যুবতারার পতন ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো অজানা বলিউডের এই অজানা মাহমুদকে জেনে? তো আপনিও কি আমার মতো তার একজন বড় ফ্যান? তার কোন সিনেমা আপনি দেখেছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো ফিরে আসবো অন্য কোনো সময়, অন্য কোনো দিনে, অন্য কোনো অজানা বলিউডের কাহিনী নিয়ে। ততক্ষণ শুভরাত্রি।